আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে। যদিও আমি বিশ্বাস করি এবং মনে করি যে মানুষকে আশা জাগিয়ে রাখা, উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা, ইতিবাচক কথাবার্তা বলা, সেগুলো আমাদের মতো যারা আমরা কথাবার্তা বলি তাদের প্রধান কাজ। কিন্তু জোর করে সেটা করা আমার মনে হয় খুব একটা ভালো কাজ নয়। সেটা আরও জটিল করে তোলে সমস্যাকে এবং দেশবাসীকেও বা যারা আমাদের কথা শোনেন তাদেরকে বিভ্রান্ত করা হয়। আমি অনেকদিন ধরে বলছিলাম যে এই সরকারের অধীনে খুব ভালো নির্বাচন আশা করা সম্ভব নয়, উচিত নয়, এবং নির্বাচনটা আমি ফেব্রুয়ারিতে দেখি না। আমি আমার কথা থেকে একদমই সরে যাইনি। আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না। যদি কোনো নির্বাচন হয়ও সেটা আসলে কোনো মানদণ্ডেই একটা নির্বাচন হবে, একটা ফার্স্ট সিলেকশন হতে পারে, এবং এই নির্বাচনের ফলাফলও যেভাবে দেখছেন সেভাবে হবে মনে করবার কোনো কারণ নেই। এবং নির্বাচনের দিনও ভণ্ডুল হয়ে যাবার আশঙ্কা আছে, অনেক ক্যাজুয়ালিটির আশঙ্কা আমি করি। এবং যে কথা আমি শুরু থেকেই বলছিলাম, আমি আবারও পরিষ্কার করি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কখনো রাজনীতি করব না। ছাত্রজীবনে করেছি, ছাত্রজীবনে ছেড়েছি। বিএনপি দিন যত যাবে তার গ্রাউন্ড সে লুজ করবে এবং তার সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা আমার ধারণা ফলাফলের মধ্য দিয়েও প্রকাশিত হতে পারে। এর বেশি কিছু আমি বললাম না, বলাটা উচিত হবে না এখন আমার। কিন্তু আমি মনে করি যে রাজনীতিটা পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির করা উচিত ছিল, যে সাহসটা দেখানো দরকার ছিল, যে লিডটা বিএনপির নেওয়া দরকার ছিল, বিএনপি সেটা নিতে ব্যর্থ হয়েছে। ডাকসুতে জিতলেই কেউ জাতীয় নির্বাচনে যেতেন না, যেমন এ কথা ঠিক। 1973 নির্বাচন থেকে পরবর্তী বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে, সেটা ঠিক। কিন্তু সেই 70-এর দশক, 80-র দশক কিংবা 90-এর দশক আর এই 2025 অনেক ভিন্ন। বহু বছর মানুষ ভোট দেয় না, আমরা জানি না আসলে মানুষের মাইন্ডসেটে কী ঘটছে। ফ্লোটিং ভোটারদের কথা আমরা জানি 20%, নতুন ভোটার 4 কোটি তরুণ, তাদের মাইন্ডসেট আসলে আমরা খুব ভালোভাবে জানি না। নারী ভোটাররা যারা মাত্র পুরুষদের চেয়ে 1% কম, এবং তারা যথেষ্ট এম্পাওয়ার্ড এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। অ্যাটলিস্ট তারা নিজের মতামতটা স্বামী বা সন্তান বা ভাই বা বাবা দ্বারা প্রভাবিত হয়ে সব সিদ্ধান্ত তারা নেন না। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা, যেমন আমি ডাকসুর কথা বলছিলাম, চাকসু নির্বাচন হচ্ছে, রাকসু নির্বাচন অত্যাসন্ন, ফলাফল কিন্তু একই ধারায় যাবে বলে আমার ধারণা, এবং একই ধারায় যাবে। এখন এখানে আপনারা বলতে পারেন যে আপনি তো বলছেন যে এই নির্বাচনের ফলাফল ওটা কিছু হয় না, আবার হয়ও। ওই যে আমি পরিবর্তিত পরিস্থিতির কথা বললাম। আর আমি বরাবরই বলে আসছিলাম, আমার ক্যাম্পেইনটা প্রধানত ছিল যে জাতীয় নির্বাচন সবার আগে, বাকি সব নির্বাচন তার পরে। আগে আমাদের গ্রাউন্ডটা, পলিটিক্সের যে গ্রাউন্ড, সেটা সেটেল হোক, আমরা একটা স্থিতিশীলতার মধ্যে যাই। তো সেটা কেউ আসলে শোনেননি, এবং বিএনপির মধ্যে একটা ধারণা ছিল যে তাদের কেউ টাচ করতে পারবে না। বাট তাদের ঘাড়ে যে বিভিন্ন শক্তি এখন নিঃশ্বাস ফেলছে, সেটা তারা আমলে নেননি। একটা আবহ তৈরি করেছে সরকারের দিক থেকে, সেটা তৈরি করা হচ্ছে সরকার সব রাজনৈতিক দল তার সঙ্গে, একমাত্র ফ্যাসিস্টরা বাদে, মানে আওয়ামী লীগ বাদে। এবং তারা এখন জুলাই চার্টার করছেন, একটা ঐকমত্য কমিশন তৈরি হয়েছে, এবং সেই কমিশনের 3 মাসের চর্চার শেষে এখন একটা সনদ স্বাক্ষরিত হবে আগামী 17 তারিখে। প্রথম কথা হচ্ছে যে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, আমার হিসেব যা বলে অন্তত 30টি রাজনৈতিক দল এই ডায়ালগের প্রসেসের মধ্যে ছিল না, যাদেরকে ডাকাই হয়নি। আচ্ছা, 30টির মধ্যে আপনি ধরেন যে আওয়ামী লীগকে সরকারি আদেশে, নির্বাহী আদেশে
তার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগকে আপনি বাদ রাখলেন, বাকিরা নেই। যাদের নিয়ে চর্চা করা হয়েছে, এই ডায়ালগ হয়েছে বা ধারণা করা হচ্ছে যারা সবাই মিলে এখন স্বাক্ষর করবেন, আমার ধারণা মোটামুটি বেশ কয়েকটি না হলেও অন্তত কয়েকটি রাজনৈতিক দল, 4-5-7টা হতে পারে, তারা এই সনদে স্বাক্ষর করবেন না 17 তারিখে। এবং পরিস্থিতি জটিলতা দেখেন, আমি নিজে যখন সরকারকে নিরপেক্ষ বলি না, অনেকে অসন্তোষ প্রকাশ করেছে। এখন এনসিপি বলে যে এই সরকার নিরপেক্ষ নয়, তারা উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছে এবং উপদেষ্টাদের এক্সিট নিয়েও এনসিপি নেতারা কথা বলছেন, স্বয়ং নাহিদ ইসলাম কথা বলছেন। বিএনপি প্রশ্ন তুলছে যে কোনো উপদেষ্টার কার্যক্রম তাদের ভালো লাগছে না, প্রশ্নবিদ্ধ, ষড়যন্ত্রের গন্ধ তারা পায়। একই কথা জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের, তিনিও বলছেন। তিনি তো আরও ভয়ঙ্কর কথা বলেছেন, এই উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত, এই উপদেষ্টারা কে কি বলছেন, কার সঙ্গে কি আছে যোগাযোগ, তাদের সব কিছু রেকর্ড করা আছে এবং সময় মতো ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে ফোন আলাপ রেকর্ডের কথা বলি বা বিভিন্ন মিটিংয়ে এই যে লুকিয়ে অন্যের কথা ধারণ করবার কথা বলি, যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করছিলাম, সেটা হয়ে গেছে অলরেডি। কিন্তু সেই সমালোচনার চেয়ে বড় কথা যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক কিছু রেকর্ড করা আছে এবং সেটা তারা প্রচার করে দেবেন। সেটা প্রচার করলে আমি মনে করি যে মিস্টার আব্দুল্লাহ তাহের, অন্তত এটুকু আমি বিশ্বাস করি, আমি তাকে খানিকটা ব্যক্তিগতভাবে চিনিও, তিনি আমার শোতেও আগে এসেছেন অনেক আগে, তিনি মিথ্যে বলছেন না, অন্তত এই জায়গায় মিথ্যে বলছেন না। চিত্রটা কি দাঁড়াবে? তারপরে ধরেন এই যে উপদেষ্টাদের দুর্নীতির খবর যেভাবে বেরোচ্ছে নানা মাধ্যমে, নানা পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে, এবং তাদের যে পারফরমেন্স, এবং তাদের একটা বড় অংশই যে কোনো দিন আপনি বিবেচনা করলে দেখবেন দেশের বাইরে। কেন তারা দেশের বাইরে? কি তারা অর্জন করছেন? কি দেশের জন্য নিয়ে আসলেন? আমি তো বাইরের দুনিয়া থেকে দুঃসংবাদ ছাড়া কোনো ভালো সংবাদ বাংলাদেশের জুড়ে দেখি না। আর যেগুলো ভালো সংবাদ বলে প্রচার করা হয় একই স্টাইলে, আগের স্টাইলে, সেগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। ওটা আপনি এফোর্ট দিলেও পেতেন, না দিলেও পেতেন। অনেকে মন খারাপ করবেন, আমার সমালোচনা করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে ট্যারিফ সংক্রান্ত ডিসিশন, এই ডিসিশনে আমাদের যে অর্জন, কোত্থেকে কমিয়ে কত আনা হচ্ছে, আমি মনে করি না এটা আমাদের নেগোসিয়েশনের ফল। নেগোসিয়েশনটা ছিল রুটিন। এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিশন, সে কাকে দেবে, কতখানি সুবিধা কাকে দেবে না, ওই সিদ্ধান্ত তার নেওয়া আছে, বাকিটা রুটিন ওয়ার্ক। এবং এত এত খবর পত্রপত্রিকায় প্রকাশিত হবার পর প্রফেসর মোহাম্মদ ইউনূস একজন উপদেষ্টার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তার সমস্যাটা কোথায়? সমস্যা কি এটা যে তিনি আসলে এইসব বিষয় নিয়ে খুব একটা ভাবছেন না, তিনি নিজের প্রতিষ্ঠানগুলোর সুযোগ সুবিধা গুছিয়ে নেওয়াটাই তার প্রধান কাজ? বা 14 মাসে 14 বার বিদেশ সফর, তার মধ্যে দুটো তিনটা মাত্র রাষ্ট্রীয় সফর, দেশের অর্থ ব্যয় করে? আমি জানি না সেই কারণে তিনি করছেন কিনা, বাট সবার মধ্যে এক ধরনের নাইভিটি, কিছুই বোঝেন না, কিছুই, সব শিশুসুলভ আচার আচরণ। কিন্তু শিশুরা আবার অন্যায় অপকর্ম থেকে নিজেকে একজনও দূরে রাখছেন না। কথাবার্তায়, আচরণে 53 বছরে 54 বছরে কিছু হয়নি যারা বলছেন 1 বছরে পারবেন না, কিন্তু লুটপাট দুর্নীতি সেটা তো ঠিকই করতে পারলেন। আসেন এবার সবচাইতে ভয়ঙ্কর জায়গা যেটা এখন তৈরি হচ্ছে দেশের জন্য, সবচাইতে দুর্ভাবনার বিষয়, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রতিষ্ঠান, সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে দেওয়া হচ্ছে। সেনাবাহিনীকে এক ধরনের অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা কোনো অবস্থাতেই 75-এর পুনরাবৃত্তি চাই না। আমরা আমাদের সেনাবাহিনী সুশৃঙ্খল, ইয়েস, একথা বলতে দ্বিধা নেই। আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর যারা আছেন তারাও এতে মন খারাপ করবেন না বা অস্বীকার করবেন না যে সেনাবাহিনীর
কতিপয় সদস্যের বিভিন্ন সময়ে সেই স্বাধীনতা উত্তর কাল থেকেই পর থেকেই কারো কারো ভূমিকা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে, বিতর্কিত করেছে। তাদের কারো বিচার হয়েছে, কারো বিচার হয়নি। বিচারটা হওয়া দরকার, কিন্তু সেটা অফকোর্স সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রেখে তার আইনের মধ্য থেকে সেটা করা উচিত। এই প্রতিষ্ঠান যদি অস্থির হয়ে ওঠে, এই প্রতিষ্ঠানের ভেতরে যদি অস্থিরতা তৈরি হয়, আমাদের দেশের জন্যে ভয়ানক বিপদ ডেকে আনবে। আমরা অনেক কিছু বলতে পারি, অনেক কিছু অস্বীকার করতে পারি, কিন্তু একথা তো বাস্তব সত্য যে জুলাই অভ্যুত্থানে যদি সেনাবাহিনী জনগণের পাশে, ছাত্রদের পাশে না দাঁড়াতো, এই অভ্যুত্থানের রূপ নিত কিনা, $1 মিলিয়ন কোয়েশ্চেন। 1990ও সেই একই কথা। জেনারেল ওয়াকারের মতো, জেনারেল নুরুদ্দিনের মতো জেনারেল ওয়াকার যদি না দাঁড়াতেন 90 সালে, জেনারেল নুরুদ্দিন যদি না দাঁড়াতেন জনগণের পক্ষে, এবং সমর্থন যদি জেনারেল এরশাদের কাছ থেকে প্রত্যাহার করে নিতেন, সেই অভ্যুত্থানে সেদিন সফল হতো কিনা একটা বড় প্রশ্ন। আমরা এই যে বিতর্কিত সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে, তার বিরুদ্ধে ওই জেনারেলদের এটা করতে হবে, কু হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেনা ক্যান্টনমেন্ট করে দেবে, এগুলো দেশের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর নয়, কোনো অবস্থাতেই কল্যাণকর নয়। হ্যাঁ, আমরা যদি দেখি যে সেনা আইনে সেনাবাহিনীর মধ্যে বিচার হয় না, হচ্ছে না, আমরা তখন প্রশ্নটা তুলতে পারি। সেনাবাহিনী নিয়ে আগের মতো যে আর আলোচনা করা যাবে না, সেই জায়গাটা থেকে বাংলাদেশ অনেকখানি সরে এসছে। এটা কোনো কোনো ক্ষেত্রে ইতিবাচক হয়তো, কিন্তু তারপরও মাথায় রাখতে হবে আমরা যেন প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ না করি, বিতর্কিত না করি। রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা হচ্ছে, রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হচ্ছে। তিনি রাষ্ট্রপতি থাকবেন, আপনার দেশের আইন অনুযায়ী আপনি রাষ্ট্রপতির ছবি সরকারি অফিসে থাকবে, সেটা আপনি নামিয়ে ফেলেন কিভাবে? এখন আইসিটি অ্যাক্ট, এই আইসিটি অ্যাক্ট কখন তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, কোন বিচারের জন্য তৈরি হয়েছিল, সেই বিচার যখন হয় সেই বিচারের সময় কার কী ভূমিকা ছিল, এখন তারা কে কোন দায়িত্বে, এগুলো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সেনা কর্মকর্তাদের যারা অভিযুক্ত তাদেরকে সিভিল কোর্টেই বিচার করতে হবে, আনতে হবে, এই বয়ান যারা হাজির করছেন জোরের সঙ্গে, এটা আমার মনে হয় ঠিক নয়। আমি ব্যক্তিগতভাবে ভিন্ন মত পোষণ করি। আমি অপরাধীদের বিচার চাই, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এখনও যে তার মর্যাদা আছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, তার যে নিয়মকানুন আছে, তার মধ্যে দিয়ে অপরাধীদের বিচার করবার জন্য সেনাবাহিনী যথেষ্ট। মনে রাখতে হবে সেনাবাহিনীকে, মিলিটারিকে, সিভিল মিলিটারি এই সম্পর্কটা, এটাকে মিলিয়ে ফেললে সেটা সিভিলিয়ানদের জন্য ভালো হয় না, মিলিটারির জন্য ভালো হয় না। তেল আর পানি যেমন মেশে না, কিন্তু পানিও গুরুত্বপূর্ণ, তেলটাও কখনো কখনো গুরুত্বপূর্ণ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা হয়তো সিভিলিয়ানরা সবসময় সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ মনে না করতে পারি, কিন্তু মনে রাখতে হবে কখনো কখনো তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একবার ভাবুন 1971 সালে 25শে মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ করল, রাজনৈতিক নেতারা যখন অনেকে নিরাপদ আশ্রয়ে গেলেন, পালিয়ে গেলেন, অথবা গোপন আস্তানায় চলে গেলেন, যেতে বাধ্য হলেন, কেউ কেউ গ্রেফতার হলেন, তখন সেনাবাহিনীর মাত্র একজন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে যে ঘোষণা দিলেন, প্রথমে নিজেকে রাষ্ট্রপতি বলে এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে, সেই ঘোষণা মানুষকে অনুপ্রাণিত করেছে। একজন মেজরের বয়স কত, কিন্তু ইস্যুটা জিয়াউর রহমান মেজর তা নয়। মানুষ তখন দেখলো যে এই পাকিস্তানি হামলার বিপক্ষে, এই পাকিস্তানি সামরিক জান্তার বিপক্ষে, তার এই আক্রমণের মুখে এই লড়াইটা করতে পারে। সো যে কথা বলছিলাম যে ওই মেজর, তার বয়স, জিয়াউর রহমান নাম, পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের একজন অফিসার,
সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তার পোশাক, গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই লড়াইটাতে, এই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটাতে আমাদের সেনাবাহিনী বা সেনাবাহিনীর ভেতরকার কেউ কেউ আমাদের সঙ্গে আছে, বা একজন সামরিক বাহিনীর সদস্য এই ঘোষণাটা দিয়েছেন, সেটা মানুষকে অনেক সাহস অনুপ্রাণিত করেছে। অনেকে অনেক কথা রাজনৈতিক কারণে এরপরে বলেছেন বটে, কিন্তু আওয়ামী লীগের নেতাদের বইতেও, সেটা একে খন্দকারের বই বলেন আর তাজউদ্দিন আহমেদের বই বলেন, এই ঘোষণা যে মানুষকে কত সাহস শক্তি জুগিয়েছে সেটা সহজেই বোঝা যায়। এবং সেই কারণেই এই কোটি কোটি মানুষ, 7.5 কোটি বাঙালির যে লড়াই সংগ্রাম 25 বছরের, সেই লড়াইটা যখন যুদ্ধে, সেই সংগ্রামটা যখন যুদ্ধে রূপান্তরিত হলো, সেই যুদ্ধে মাত্র কয়েকজন সামরিক অফিসার কিন্তু যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। একজন কর্নেল ওসমানী সর্বাধিনায়ক হয়ে গেলেন মুক্তিযুদ্ধের, আর বাকি তো সব মেজর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্টরা, মেজর জিয়া, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, কর্নেল তাহের, মানে এরাই সব, মেজর জলিল, এরা নেতৃত্বটা দিলেন। কাজে ওই সময়ে এই নিরস্ত্র বাঙালি যাদের কোনো প্রশিক্ষণ নেই, তাদেরকে অস্ত্র চালনা শিক্ষা থেকে শুরু করে সবটাই দিল এই সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে সিপাহীরা ছিলেন, অন্যান্যরা ছিলেন, পুলিশ যুক্ত হয়েছে, তৎকালীন ইপিআরের সদস্যরা যুক্ত হয়েছেন, পরে তারা গিয়ে ভারতেও অনেকে ট্রেনিং নিয়েছেন, সাধারণ মানুষ। কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আমি মনে করি এটা একটা অর্বাচীনের মতো কাজ হচ্ছে, সেনাবাহিনীকে প্রশ্নের মধ্যে ফেলা, সেনা প্রধানকে নিয়ে বিতর্ক করা, গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে অতিমাত্রায় অতিরঞ্জিত কথাবার্তা বলা। আমি জানি আয়নাগরের কথা, আমি জানি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা, আমি জানি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সিজেস, সেগুলো নিয়ে গবেষণাধর্মী কাজ করেছে, কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে, কিভাবে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন বিপদে আছেন, বিপদে ছিলেন। কিন্তু সেটা একটা শৃঙ্খলার মধ্যে, নিয়মের মধ্যে থেকে এখন বিচার হোক। এর বাইরে অতিরিক্ত কোনো কিছু পৃথিবীতে, আপনি অতিরিক্ত খাবেন সেটা সমস্যা, অতিরিক্ত কথা বলবেন সেটা সমস্যা, সব কিছু সীমার মধ্যে থেকে পরিমিত হওয়া উচিত। দেশটা শুধু আমার কথায়, আমার বয়ানে চললে হবে না, বা কোনো দলের রাজনৈতিক নেতার দলের একার কথায় চললে হবে না। একটা রাষ্ট্র যখন চলে তার কিছু নিয়ম, আইন, কানুন আছে। আর যদি রাষ্ট্র আমরা না মানি, অন্য কথা। এই সরকার কি করবে? এই সরকারের, এই সংবিধানের আওতায় শপথ নেওয়া সরকার, সেই সরকার কিভাবে সংবিধানকে ছুঁড়ে ফেলে, সংবিধানকে অস্বীকার করে? সম্ভব নয়। একটা রাখতে গেলে আরেকটা টিকবে না। কথাগুলো গভীরভাবে বিবেচনা করা দরকার। আমি বারবার বলছি, বহুদিন ধরে বলছি, এবং আমি সেটা আওয়ামী লীগ সরকারের আমল থেকে বলছি, বাংলাদেশ একটা প্লেগ্রাউন্ডে পরিণত হতে যাচ্ছে। আমরা যদি সজাগ না হই, সতর্ক না হই, কারণ প্রত্যেকের চাওয়া আছে, প্রত্যেকটা দেশের আন্তর্জাতিক শক্তির তার চাওয়া আছে, আমি তাদেরকে দোষারোপ করছি না, কিন্তু সেই চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে আমরা আমাদের স্বার্থ, আমরা আমাদের নিরাপত্তা, আমরা আমাদের স্বাধীনতা, আমরা আমাদের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ণ রাখবো, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি বলছি না আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ভারত, পাকিস্তান কারোর সঙ্গে লড়াই করেন, বিরোধে জড়ান, এমনকি মিয়ানমারের সঙ্গে আমি বিরোধে জড়াতে বলছি না, কিন্তু আপনার শক্তিটা আপনাকে প্রদর্শন করতে হবে। যে কারণে আমরা বলছি সবসময় আমাদের মিলিটারি ডিটারেন্সের কথা, আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা উচিত, যুদ্ধের জন্য নয়, প্রত্যেকে যেন আমাদের হিসেবের মধ্যে রাখে। একই সঙ্গে আমার বাণিজ্যিক স্বার্থ, আমার অর্থনৈতিক স্বার্থ, আমার জাতীয় স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, আমার জনগণের ভবিষ্যৎ, আমার তরুণদের ভবিষ্যৎ, আমার ছাত্ররা যে জ্ঞান অর্জন করতে চায়, লেখাপড়া করতে চায়, সেটা কোথায় গিয়ে করবে, সেই স্বার্থগুলো আমাদের দেখতে হবে, এবং সেইভাবে আমাদের সম্পর্কটা কোনো সমীকরণ করতে হবে, ঠেলে সাজাতে হবে। কারোর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে নেয় আর কারোর সঙ্গে অযাচিত
অপ্রয়োজনীয় মাখামাখি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে করে নয়। এই বিষয়গুলোকে আমাদের গভীরভাবে মাথায় রাখা উচিত। অন্যথায় যে পথে আমরা হাঁটছি, আজকে যে জায়গায় দাঁড়িয়েছি, এই অবস্থা আর কিছুদিন চললে বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যত বড় বড় কথা, যত বড় বড় নেতা, আমাদের মাত্র সাংবাদিকরা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তারকারী ব্যক্তিবর্গ বলুন না কেন, আখের কিছুই রক্ষা করতে পারবেন না। আমি আবারও বলি, সাধু সাবধান। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।